বন্ধুরা, একটু ভাবুন তো, রাতের অন্ধকারে যদি হঠাৎ কেউ আপনার ঘরের জানালা দিয়ে একটা বিশাল হাত বাড়িয়ে আপনাকে তুলে নিয়ে যায়, তাহলে কেমন রাখবে? ভয়ে কাঁপবেন, চিৎকার করবেন, নাকি পালানোর চেষ্টা করবেন? আজকে যে মেয়েটার গল্প আমি আপনাদের বলবো, সেও ঠিক এমনই এক রাতে এক বিশাল দানবের হাতে ধরা পড়েছিল। কিন্তু তারপর যা হয়েছিল সেটা আপনি কল্পনাতেও ভাবেননি। কারণ এই দানব অন্যদের মতো ছিল না, এই মায়াবী দানব স্বপ্ন দেখাত। স্বাগতম আসলাম লাইফস্টাইল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজকের ফ্যান্টাসি মুভির নাম দ্য বিএফজি, বিশালদার স্বপ্নের দেশ। মুভির শুরুতে দেখি লন্ডন শহরের এক পুরনো গলির ভেতরে ইটের দেওয়াল ঘেরা একটা ধূসর বাড়ি। সাইনবোর্ডে লেখা শিশু অনাথ আশ্রম। এই আশ্রমেই থাকে ১০ বছরের ছোট্ট একটা মেয়ে, নাম তার মিথিলা। মিথিলা দেখতে সাধারণ হলেও তার চোখ দুটো অসাধারণ, বড় বড় কৌতূহলী। সবসময় যেন কিছু একটা খুঁজে বেড়ায়। ছোটবেলায় মা বাবা চলে যাওয়ার পর থেকে এই আশ্রমেই তার পৃথিবী। এখানকার শক্ত বিছানা, ঠান্ডা দেওয়াল, একঘেয়ে খাবার, এই নিয়েই তার জীবন। কিন্তু মিথিলার একটা বড় সমস্যা আছে, সে ঘুমাতে পারে না। ডাক্তারি ভাষায় একে বলে ইনসোমনিয়া। রাত যখন গভীর হয়, বাকি সবাই যখন ঘুমের দেশে হারিয়ে যায়, মিথিলা তখনও জেগে থাকে। একা একা আশ্রমের ঠান্ডা করিডরে হাঁটে, জানালা দিয়ে রাতের শূন্য রাস্তার দিকে তাকিয়ে থাকে। রাতকে সে ভয় পায়, কারণ রাতে নাকি দানবেরা বের হয়। ছোটবেলায় বড়রা বলতো, রাত ৩টের পরে যে বাচ্চারা জেগে থাকে, দানবরা তাদের ধরে নিয়ে যায়। মিথিলা জানত এটা মিথ্যে কথা, তারপরেও মনের কোণে একটা চাপা ভয় সবসময় ছিল। কে জানত একদিন সেই ভয়টাই সত্যি হয়ে যাবে? সেদিন রাতও ছিল অন্যান্য রাতের মতোই। মিথিলা শুয়ে আছে, কিন্তু চোখে ঘুম নেই। ঘড়িতে রাত ৩টে বাজে। আশ্রমের সবাই গভীর ঘুমে। হঠাৎ বাইরে থেকে শব্দ আসে। মিথিলা সতর্ক হয়ে ওঠে, কান খাড়া করে, আবার শব্দ। সে চুপি চুপি উঠে জানালার কাছে যায়, পর্দা সরিয়ে বাইরে তাকায়। নিচে রাস্তায় কয়েকটা বিড়াল মারামারি করছে। একটা ডাস্টবিন উল্টে পড়েছে, আবর্জনা ছড়িয়ে আছে। মিথিলা হাঁপ ছেড়ে বাঁচে, শুধু বিড়ালের দাঙ্গা। কিন্তু তখনই সে কিছু একটা দেখে। বিল্ডিংয়ের পেছন দিক থেকে একটা হাত বের হয়ে সেই উল্টানো ডাস্টবিনটাকে সোজা করে দেয়। একটা হাত, কিন্তু এত বড় হাত মানুষের হতে পারে না। মিথিলার বুকের ভেতরে হৃদয়টা একটা লাফ দিয়ে ওঠে। সে জানালার কাঁচে নাক ঠেকিয়ে মনোযোগ দিয়ে তাকায়। তারপর সে দেখে একটা মুখ, বিশাল ধূসর কুঞ্চিত চামড়ার একটা মুখ। দুটো কান এত বড় যেন পাখার মতো, চোখ দুটো চকচকে উজ্জ্বল, এবং সেই চোখ দুটো সরাসরি মিথিলার দিকে তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হয়, মাত্র ১ সেকেন্ডের জন্য, কিন্তু সেই ১ সেকেন্ডই যথেষ্ট। মিথিলা চিৎকার করে বিছানায় দৌড়ে গিয়ে কম্বল মুড়িয়ে দেয়। হৃদয় তার এত জোরে ধুকপুক করছে যে সে নিজেই শুনতে পাচ্ছে। কিন্তু কম্বলের ভেতরে লুকিয়ে থেকেও কোনো লাভ হল না, কারণ পরের মুহূর্তেই জানালাটা ভেঙে যায়। একটা বিশাল হাত ঘরের ভেতরে ঢুকে পড়ে। আঙুলগুলো মিথিলাকে খুঁজতে থাকে। মিথিলা পালানোর চেষ্টা করে, কিন্তু আঙুলগুলো তাকে পেয়ে যায়। মিথিলা সেই বিশাল মুঠোর মধ্যে বন্দী হয়ে যায়। তারপর একটা ঝাঁকুনি বাতাসের মধ্যে দিয়ে উড়তে উড়তে লন্ডনের রাস্তা, বিল্ডিং, আলো সব পেছনে সরে যেতে থাকে। মিথিলা চিৎকার করতে চায়, কিন্তু গলায় শব্দ বের হয় না। সেই দানব দৌড়াচ্ছে, এত দ্রুত যে পৃথিবীটা যেন ঘুরছে। রাস্তার আলো, গাড়ির হেডলাইট, রাতের লন্ডন সব একটা ঝাপসা রেখায় পরিণত হয়। মিথিলা সেই মুঠোর ভেতর থেকে দেখতে পায় রাস্তায় কিছু মানুষ আছে, কিছু গাড়িও যাচ্ছে, কিন্তু কেউ কিছু দেখছে না, কারণ দানবটা অসাধারণ দক্ষতায় নিজেকে লুকিয়ে রাখছে। দেওয়ালের সাথে মিশে যায়, গাথের আড়ালে হারিয়ে যায়, তার শরীর আশ্চর্যভাবে পরিবেশের সাথে মিলে যেতে পারে। শহর পেরিয়ে মাঠ, মাঠ পেরিয়ে পাহাড়, পাহাড় পেরিয়ে ঘন বন, ঝর্ণা, নদী, তুষারাবৃত পর্বতশ্রেণী সব পেরিয়ে দানবটা ছুটতেই থাকে। মিথিলা একসময় বুঝতে পারে সে পৃথিবীর সেই অংশে আসছে যেখানে মানুষ কখনো আসে না। একটা বিশাল পাথরের খিলান পেরিয়ে দানবটা থামে। এটাই দানবলোক। চারদিকে বিশাল বিশাল গর্ত, পাথরের গুহা, ঘন কুয়াশা। আকাশটা মনে হয় অন্যরকম, বেগুনি আর ধূসরের মিশালে রং করা। দানবটা একটা গুহার কাছে এসে মিথিলাকে সাবধানে নামিয়ে রাখে। বন্ধুরা, এই জাদুকরী গল্পটি যদি শুরুতেই আপনার ভালো লেগে থাকে, তবে এখনই সিনেমাওয়াই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, আর ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক দিন। আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। গুহার ভেতরে ঝুঁকতেই মিথিলা অবাক হয়ে যায়। এটা শুধু একটা গুহা নয়, এটা একটা ঘর। হ্যাঁ, একটা ঘর, তবে সবকিছুই অদ্ভুত রকম বড়।
বিশাল একটা টেবিল, তার উপরে বিশাল বইয়ের স্তূপ, একটা বিশাল চেয়ার। দেওয়ালে সারি সারি তাকে রাখা আছে শত শত রঙিন বোতল, সবুজ, নীল, সোনালি, লাল, প্রতিটার ভেতরে কিছু একটা জ্বলছে। ঘরটা অদ্ভুত হলেও কেমন একটা উষ্ণতা আছে। দানবটা মিথিলাকে একটা বড় কাপে রেখে দেয় এবং নিজের কাজে মনোযোগ দেয়। মিথিলা তখন পালানোর চেষ্টা করে। সে চুপি চুপি কাপ থেকে নামে গুহার দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু দানবটা পেছন ফিরেই তাকে দেখে ফেলে। তারপর ভাঙা ভাঙা ভাষায় বলে, ছোট্ট মানুষ, পালাও না, বাইরে বিপদ আছে। মিথিলা থেমে যায়, ভয় কাঁপছে। দানবটা আরও বলে, আমি তোমাকে খাবো না, শুনছ? আমি কখনো মানুষ খাই না। মিথিলা সাহস করে জিজ্ঞেস করে, তাহলে আমাকে নিয়ে এলে কেন? দানবটা একটু চুপ থাকে, তারপর বলে, কারণ তুমি আমাকে দেখে ফেলেছিলে। যদি তুমি সবাইকে বলে দিতে, তাহলে মানুষেরা আমাকে ধরে নিয়ে যেত। মানুষ ভালো, কিন্তু তারা দানব দেখলে ভয় পায়, তখন যা ইচ্ছা করে। আমি সেটা চাই না। মিথিলা তখন গলা শুনতে পায়, বাইরে থেকে ভারী ভারী পদশব্দ আসছে। সে জিজ্ঞেস করে, ওটা কিসের শব্দ? দানবটার মুখে একটু উদ্বেগ ফুটে ওঠে। সে বলে, ওরা আমার মতোই দানব, কিন্তু ওরা আমার চেয়ে অনেক বড়, এবং ওরা ভালো না। মিথিলা ঢোক গেলে, কতটা ভালো না? দানবটা সরাসরি উত্তর দেয়, ওরা মানুষ খায়। মিথিলা সরাসরি জিজ্ঞেস করে, তুমি কি আমাকে খাবে? দানবটা হাসে। হাসিটা অদ্ভুত, বিশাল মুখে, কিন্তু হাসিটা একটু লাজুক লাজুক। না, আমি সবজি খাই, শুধু সবজি। এই দেখো। সে একটা অদ্ভুত আকারের সবজি বের করে, লম্বা কাঁটাওয়ালা, উজ্জ্বল সবুজ রঙের। এটাকে আমি কাঁটা ফল বলি, অনেক সুস্বাদু। মিথিলার মুখে একটু হাসি আসে। এত বড় একটা দানব কি না সবজি খায়। তোমার নাম কি? মিথিলা জিজ্ঞেস করে। দানবটা একটু থমকে যায়। এখানে সবাই আমাকে ভূতও বলে, কারণ এই দানব দলে আমি সবচেয়ে ছোট। কিন্তু তুমি তো বিশাল বড়, মিথিলা বলে। মানুষের চোখে হয়তো, কিন্তু এখানকার দানবদের তুলনায় আমি পিঁপড়ের মতো। মিথিলা দেখে দানবের চোখে একটা বেদনা আছে। সে বলে, আমার নাম মিথিলা, তুমি চাইলে আমি তোমাকে অন্য নামে ডাকতে পারি। দানবটা তাকায়। মিথিলা বলে, তুমি আসলে খারাপ না, তুমি বরং একটু অন্যরকম ভালো। আমি তোমাকে বিশালদা বলবো, কেমন? দানবটার চোখ একটু চকচক করে ওঠে। বিশালদা? হ্যাঁ, এই নামটা, হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। তখনই ভরের দরজায় প্রচণ্ড শব্দ। একটা বিশাল দানব ঢুকে পড়ে। এর আকার বিশালদার দ্বিগুণ, মুখে রক্তচক্ষু। এই ভূত, তোকে দেখতে পাচ্ছি না কেন এতক্ষণ? সে গর্জন করে। আমার হাতে ব্যথা, দেখ। বিশালদার সাথে সাথে ওর দিকে এগিয়ে যায়। মিথিলাকে লুকিয়ে রেখে সেই বিশাল দানবের হাত পরীক্ষা করতে শুরু করে। মিথিলা একটা বড় সবজি পাত্রের আড়ালে ঢুকে পড়ে, নিঃশ্বাস বন্ধ করে থাকে। কিন্তু বড় দানবটা নাক কুঁচকে বলে, কিসের গন্ধ? মানুষের গন্ধ পাচ্ছি। সে ঘুরে ঘুরে ঘ্রাণ নিতে থাকে। মিথিলার বুক দুরুদ করছে। দানবটা একটা বড় পাত্রের কাছে আসে। সেই পাত্রেই মিথিলা লুকিয়ে। পাত্রটা তুলে ধরে সে বলে, এটাই আজকে। কেমন একটা আলাদা গন্ধ আসছে। সে খেতে যাচ্ছে ঠিক, তখন বিশালদা ছুটে আসে। ও, সেটা দাও, তুমি তো সবজি খাও না, এটা আমার জন্য রেখেছিলাম। সে দ্রুত বলে। বড় দানবটা ভাবে, তারপর ছুঁড়ে দেয়। যা, নে, তোর গন্ধবালা সবজি। বিশালদা পাত্রটা ধরে নিয়ে ভেতরের ঘরে চলে যায়। মিথিলা বের হয়, গায়ে সবজির রস, কাদা মাখামাখি। বিশালদা তাকে দেখে একটু হাসে। তুমি ঠিক আছো? মিথিলা হাঁপাতে হাঁপাতে বলে, একটুর জন্য বেঁচে গেলাম। বিশালদা তাকে পানিতে পরিষ্কার করে, সুন্দর সুন্দর জামা কাপড় দেয়। তারপর দুজন পাশাপাশি বসে থাকে। রাতে মিথিলা বিশালদার ল্যাবে যায়। হাজারটা রঙিন বোতল, প্রতিটার মধ্যে কিছু একটা নড়ছে, জ্বলছে, উড়ছে। মিথিলা জিজ্ঞেস করে, এগুলো কি? বিশালদা বলে, স্বপ্ন। মিথিলা অবাক হয়ে বলে, স্বপ্ন? স্বপ্ন কি ধরা যায়? আমি পারি, আমার শক্তি আছে। স্বপ্নরা মুক্ত বাতাসে ভেসে বেড়ায়। আমি সেগুলো ধরে এই বোতলে রাখি। তারপর ঘুমন্ত মানুষদের মাথায় ঢুকিয়ে দিই। কেন? বিশালদা একটু চুপ করে থাকে। তারপর বলে, কারণ স্বপ্ন মানুষের জীবনকে সুন্দর করে। যারা দুঃখী, যারা কষ্টে আছে, তারা ঘুমের মধ্যে ভালো স্বপ্ন পেলে একটু ভালো থাকে। আমি সেটাই করি। মিথিলা কিছু বলতে পারে না। সে বলে, আমি কখনো স্বপ্ন দেখি না, আমার ঘুম হয় না। বিশালদা বলে, জানি। তারপর সে একটা বই তুলে নেয় এবং মিথিলাকে একটা গল্প পড়ে শোনাতে শুরু করে। ধীরে ধীরে কণ্ঠস্বর ঘরে ছড়িয়ে পড়ে। শব্দগুলো যেন ঘুমের ওষুধ। এবং কিছুক্ষণ পরে মিথিলার চোখ ভারী হয়ে আসে। প্রথমবারের মতো সে ঘুমিয়ে পড়ে। বিশালদা নিজের ল্যাবে একটা লাল বোতল খোলে।
এটা একটা বিশেষ স্বপ্ন, সতর্কতার স্বপ্ন। সেই রাতে মিথিলা একটা স্বপ্ন দেখে। সে ঘর থেকে বেরোচ্ছে, বাইরে বেরিয়েই দৌড়াচ্ছে, পালাচ্ছে। হঠাৎ তার সামনে একটা বিশাল ছায়া, একটা খুব চোখ, দুটো জ্বলছে। মিথিলা চিৎকার করে ওঠে, কিন্তু দানবটা তাকে গ্রাস করে নেয়। ঘুম ভেঙে যায়। মিথিলা ঘামছে, কাঁপছে। সে দৌড়ে বিশালদার কাছে যায়। তুমি ওই স্বপ্ন দিয়েছিলে? সে রাগের সাথে বলে। বিশালদা শান্তভাবে বলে, হ্যাঁ, কারণ তোমাকে বুঝতে হবে বাইরে কি আছে। ওই দানবরা আসলেই ওরকম। ওরা আমার সাথেও ভালো ব্যবহার করে না। ওরা আমাকে ভূতও বলে, চিড়িয়াখানার জানোয়ারের মতো দেখে। কিন্তু তুমি একটা ছোট মানুষ, তোমাকে দেখলে ওরা 1 সেকেন্ডও সময় নেবে না, খেয়ে ফেলবে। মিথিলা একটু থেমে বলে, তাহলে তুমি আমাকে সত্যিই রক্ষা করছ? বিশালদা কিছু বলে না, শুধু একটু মাথা নাড়ে। পরের দিন বিশালদা স্বপ্ন ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। মিথিলা বলে, আমিও যাব না, আমি যাব। বিপদ আছে, তুমি থাকবে, বিপদ হবে না। বিশালদা দীর্ঘশ্বাস ফেলে। এই ছোট্ট মেয়েটার জেদের সাথে পেরে ওঠা তার পক্ষে সম্ভব না। ঠিক আছে, কিন্তু একটুও শব্দ করবে না। দুজন বেরোবার চেষ্টা করে। বড় দানবরা যে যার নিজের গুহায়, কিন্তু একটা দানব জেগে যায়। ভূত, কোথায় যাচ্ছিস? অন্যরাও উঠে পড়ে। মিথিলা দ্রুত একটা পুরনো গাড়ির নিচে লুকিয়ে যায়। বিশালদা বলে, বাইরে যাচ্ছি, কাজ আছে। কোথাও যাবি না, মানুষ জেনে গেলে আমাদের ধরে নিয়ে যাবে। বড় দানবরা মিলে বিশালদাকে ঘিরে ধরে। কিন্তু ঠিক তখন আকাশ কালো হয়ে আসে। মেঘের গর্জন, বৃষ্টি শুরু হয়। দানবদের পানিতে ভয়, তারা হুড়মুড় করে গুহায় ঢুকে যায়। মিথিলা আর বিশালদা সুযোগ বুঝে বেরিয়ে পড়ে। বিশালদা মিথিলাকে কাঁধে নিয়ে ছুটতে থাকে। পাহাড়ের পর পাহাড়, ঘন কুয়াশার ভেতর দিয়ে। বরফের পথ পেরিয়ে একসময় তারা মেঘের উপরে উঠে আসে। মিথিলা নিচে তাকায়। পৃথিবীটা ছোট ছোট টুকরো হয়ে দেখাচ্ছে। আকাশের তারাগুলো কাছে মনে হচ্ছে। বিশালদা মিথিলা মুগ্ধ হয়ে বলে, এখান থেকে আকাশ কত সুন্দর লাগছে। বিশালদা মৃদু হেসে বলে, আমি এই তারাদের কথা শুনতে পাই। মিথিলা অবাক হয়ে বলে, কথা? হ্যাঁ, তারারা কথা বলে, খুব আস্তে, টিমটিম করে জ্বলে, কারণ তারা কথা বলে। আমি সব শুনতে পাই। পাতার ফিসফিসানি, পিঁপড়ের পায়ের শব্দ, মাছের ঘুমের শ্বাস, সব। মিথিলা হাঁ করে তাকিয়ে থাকে। এটা অবিশ্বাস্য। এরপর তারা একটা বিশাল হ্রদের সামনে দাঁড়ায়। হ্রদের মাঝখানে একটা গাছ, কিন্তু সে গাছ যেন জীবন্ত, সোনালি আলোয় ঝলমল করছে। পাতা থেকে বৃষ্টির মতো ফোটায় ফোটায় কিছু একটা ঝরছে। বিশালদার হ্রদে ঝাঁপ দেয়, ওপাশে চলে যায়। মিথিলাও ঝাঁপ দেয়। সে টের পায় এটা সাধারণ পানি না, এটা দিয়ে যাওয়ার সময় শরীরে একটা উষ্ণতা ছড়িয়ে পড়ে। ওপাশে এসে সে দেখে, এই হলো স্বপ্নের দেশ। এখানকার প্রতিটা গাছ থেকে স্বপ্ন ঝরছে, সোনালি, নীল, সবুজ, বেগুনি, নানা রঙের। কোনোটা হাসির স্বপ্ন, কোনোটা উড়ে বেড়ানোর স্বপ্ন, কোনোটা পরিবারের সাথে থাকার স্বপ্ন, কিন্তু কিছু লাল, কিছু কালো, সেগুলো দুঃস্বপ্ন। বিশালদা বিশেষ একটা জাল দিয়ে ভালো স্বপ্নগুলো ধরতে থাকে। মিথিলাও চেষ্টা করে। প্রথম এটা হাতছাড়া হয়ে যায়, দ্বিতীয়টা ধরতে পারে, তৃতীয়টাই সে হেসে ফেলে। বিশালদা, দেখো আমি ধরেছি। বিশালদা হাসে। এই হাসিতে বাবার মতো একটা ভালোবাসা। সেদিন তারা অনেক স্বপ্ন ধরে। ফেরার পথে মিথিলা বলে, এই স্বপ্নগুলো তুমি কোথায় দাও? বিশালদা বলে, ঘুমন্ত বাচ্চাদের কাছে, যারা কষ্টে আছে, যারা একা আছে, যাদের মা নেই, বাবা নেই। মিথিলা চুপ হয়ে যায়। সে বলে, আমার আশ্রমের বাচ্চারা? হ্যাঁ, ওরাও পায় প্রতি রাতে। মিথিলার চোখ ভিজে আসে। সেই রাতে বিশালদা মিথিলাকে নিয়ে লন্ডনে আসে। আশ্রমের কাছে এসে দাঁড়ায়। মিথিলা দেখতে পায় ঘরে ঘরে বাচ্চারা ঘুমাচ্ছে। বিশালদা সাবধানে একটা একটা করে বোতল খুলে ছোট্ট শঙ্খের মাধ্যমে সেই স্বপ্নগুলো বাতাসে ছেড়ে দেয়। স্বপ্নগুলো উড়ে গিয়ে ঘুমন্ত বাচ্চাদের মাথায় ঢুকে পড়ে। মিথিলা দেখে একটা বাচ্চা হাসছে ঘুমের মধ্যে, আরেকটা শান্তিতে ঘুমাচ্ছে। তুমি এটা কতদিন ধরে করছো? মিথিলা জিজ্ঞেস করে। এই পৃথিবী যতদিন আছে তার অনেক আগে থেকে। কেউ জানে না? না। মিথিলা বলে, তুমি একটা গোপন নায়ক। বিশালদা কিছু বলে না, শুধু আকাশের দিকে তাকায়। তখনই মিথিলার মনে পড়ে সে কম্বলটা ফেলে এসেছে দানবলোকে। বিশালদা চিন্তিত হয়ে পড়ে। তোমার কম্বল ওখানে থাকলে ওরা বুঝে ফেলবে সেখানে মানুষ ছিল, তুমি আর সেখানে যেতে পারবে না। তারপর সে একটু থামে, গলা ভারী হয়ে আসে। মিথিলা, আমার আগেও একজন ছোট্ট বন্ধু ছিল, তোমার মতোই। সেও আমাকে পড়া শেখাতো, লেখা শেখাতো। তুমি যে লাল জ্যাকেটটা পরো, সেটা তারই। মিথিলা সেই জ্যাকেটের দিকে তাকায়। তারপর সে আস্তে জিজ্ঞেস করে,
তারপর অনেক দেরি হয়ে গিয়েছিল। বিশালদার গলা কাঁপে। আমি তাকে ফিরিয়ে আনতে পারিনি। মিথিলা বোঝে বিশালদা তাকে এখানে রেখে যেতে চাইছে, নিরাপদ রাখতে। তুমি কি আমাকে ছেড়ে যাবে? মিথিলার গলা ছোট হয়ে আসে। তোমাকে ভালো রাখতে চাই, তাই। বিশালদা ফিরে যেতে থাকে। মিথিলা ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। সে জানে বিশালদা দূরে না, সে সবসময় কোথাও আশেপাশে থাকে, তাই সে ব্যালকনি থেকে লাফ দেয়। বিশালদা মুহূর্তের মধ্যে এসে তাকে ধরে নেয়। তুমি পাগল, সে ভয় পেয়ে বলে। মিথিলা হাসে। জানতাম তুমি আসবে। বিশালদা একটু বকা দেয়, তারপর নিজেও হেসে ফেলে। বিশালদা মিথিলাকে নিয়ে দানব লোকে ফেরে, কিন্তু সেখানে যা দেখে তা ভয়াবহ। সব দানব জেগে আছে, কম্বলটা তাদের হাতে। দলপতি দানব, যার নাম এখানে সবাই ভয়ঙ্কর বলে ডাকে, সে সামনে দাঁড়িয়ে। ভূত, মানুষের বাচ্চা কোথায়? বিশালদা কিছু বলে না। খুঁজব, এবং পেলে তোমাকেও শেষ করব। দানবরা ঘর তছনছ করতে শুরু করে। মিথিলা একটা পাথরের আড়ালে লুকিয়ে থাকে। তখন সে দেওয়ালে একটা ছবি দেখে, ইংল্যান্ডের মহারানীর ছবি। তার মাথায় আলো জ্বলে ওঠে। বিশালদা কম্বলে আগুন লাগিয়ে দেয়। ধোঁয়া দেখে দানবরা পিছু হটে। সেই সুযোগে দুজন ভেতরের ঘরে চলে আসে। বিশালদা মিথিলা দ্রুত বলে, আমার একটা পরিকল্পনা আছে। রাতের বেলা বিশালদাকে বিশেষ স্বপ্ন তৈরি করে। এই স্বপ্নে সব খুনে দানব ইংল্যান্ডে, শহরে, মাঠে, বাড়ির ছাদে বাচ্চাদের ধরছে, গ্রাস করছে, এবং এই স্বপ্নে মিথিলাও আছে আর বিশালদাও। তারপর তারা লন্ডনে যায় রাজপ্রাসাদের কাছে। বিশালদা মহারানীর শোবার ঘরে জানালার কাছে দাঁড়ায়। খুব সাবধানে বিশেষ শঙ্খের মাধ্যমে সেই স্বপ্ন মহারানীর ঘুমের মধ্যে পাঠিয়ে দেয়। মহারানী স্বপ্ন দেখেন ভয়াবহ দৃশ্য, বাচ্চারা মিলিয়ে যাচ্ছে, দানবরা শহরে ছড়িয়ে পড়েছে, এবং স্বপ্নের মধ্যে একটা ছোট্ট মেয়ে বলছে, আমাকে বিশ্বাস করুন মহারানী। ভোরে মহারানী ঘুম থেকে ওঠেন, ঘামছেন, কাঁপছেন। পরিচারিকা সান্ত্বনা দেন, শুধু স্বপ্ন ছিল। মহারানী তখন সংবাদপত্র আসে। শিরোনাম, গত রাতে লন্ডনের 7টি এলাকা থেকে শিশু নিখোঁজ। মহারানী শিউরে ওঠেন। তখনই জানালায় টাকান। কাচের ওপাশে ছোট্ট একটা মেয়ে বসে আছে, মিথিলা। মিথিলা মহারানীকে বলে, আমার সাথে একজন আছে, সে কোনো ক্ষতি করবে না। আপনি প্রতিজ্ঞা করলে সে সামনে আসবে। মহারানী একটু দ্বিধা করেন, তারপর বলেন, আসতে বলো। বিশালদা প্রাসাদের সামনে আসে, সৈনিকরা হাতিয়ার তোলে। মহারানী হাত তোলেন, সরো। বিশালদা নতমস্তকে দাঁড়ায়, তারপর ভাঙা ভাঙা ভাষায় বলতে চেষ্টা করে, কিন্তু শব্দগুলো উল্টোপাল্টা হয়ে যায়। মিথিলা সাহায্য করে। মহারানী মনোযোগ দিয়ে শোনেন, সব বোঝেন। তারপর তিনি হাসেন। এই দানবকে বিশ্রাম নিতে দাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। বিশালদাকে প্রাসাদের মাঠে বিশেষ আসন দেওয়া হয়। সিঁড়ি লাগিয়ে টেবিলে খাবার দেওয়া হয়, সেরা রাঁধুনির রান্না। মিথিলাও খায়। আশ্রমে কখনো এরকম খাবার পায়নি সে। দুজনে খেতে খেতে হাসে। মহারানী সিদ্ধান্ত নেন, সেনাবাহিনীর নির্দেশ দেন, বড় বড় হেলিকপ্টার প্রস্তুত হয়। বিশালদা পথ দেখিয়ে নিয়ে যায়। হেলিকপ্টারের বহর পেছনে। দীর্ঘ পথ পেরিয়ে দানবলোকে পৌঁছায়। বিশালদা আর মিথিলা আগে যায়, পরিকল্পনা করে। বিশালদা বলে, আমি একটা স্বপ্ন বানাবো যা দেখলে সেই দানবরা লজ্জায় মাথা নত করবে। তারা বুঝবে তারা কত ভুল করেছে। সে সেই স্বপ্ন তৈরি করে, কিন্তু যাওয়ার আগে মনে পড়ে বিশেষ শঙ্খটা প্রাসাদে ফেলে এসেছে। শঙ্খ ছাড়া ঘুমন্ত দানবদের মাথায় স্বপ্ন ঢোকানো সম্ভব না। মিথিলা তখন বলে, আমি পারব। কি, ওই স্বপ্নের বাক্সটা খুলে দিলেই তো হয়, কাছ থেকে না। ওরা জেগে গেলে তুমি থাকবে মিথিলা। সেই স্বপ্নের বাক্স নিয়ে দানবদের মাঝে যায়। সব দানব ঘুমাচ্ছে। সে এগিয়ে যায়, এগিয়ে যায়, কিন্তু দলপতি ভয়ঙ্কর জেগে ওঠে। তার চোখ দুটো মিথিলার উপর পড়ে, সে হাত বাড়ায়। মিথিলা বাক্সটা মাটিতে আছড়ে মারে। বাক্স ভেঙে যায়। স্বপ্নগুলো কুয়াশার মতো ছড়িয়ে পড়ে, ঘুমন্ত দানবদের মাথায় ঢুকে যায়। তারা জেগে ওঠে। সবার চোখে অশ্রু। আমরা কি করেছিলাম? একজন বলে, বাচ্চাদের মারা ঠিক হয়নি। আরেকজন, কিন্তু ভয়ঙ্কর দলপতি, সে সম্পূর্ণ সজাগ, রাগে তার সারা শরীর কাঁপছে। সে মিথিলার দিকে এগোচ্ছে। তখন বিশালদা ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে লড়াই, কিন্তু বিশালদা অনেক ছোট। দলপতি তাকে হাতে তুলে নেয়, মারতে যাচ্ছে। আকাশে হেলিকপ্টারের শব্দ, মহারানীর সেনাবাহিনী, বড় বড় দানবদের জড়িয়ে ধরার জন্য বিশেষ যন্ত্র। লড়াই হয়, কঠিন লড়াই, কিন্তু শেষে সব দানব বন্দী। দানবদের হেলিকপ্টারে তুলে নিয়ে যাওয়া হয়। দূর সমুদ্রের মাঝে একটা দ্বীপে ছেড়ে দেওয়া হয়। চারদিকে পানি। পানিকে তারা ভয় পায়, কখনো পালাতে পারবে না। মহারানীর নির্দেশে সেই দ্বীপে কাটা ফলের বীজ ছুড়ে দেওয়া হয়, যে সবজি তারা সবচেয়ে বেশি ঘেন্না করে। এখন সারা জীবন সেটাই খেতে হবে। বিশালদা দূর থেকে দেখে। মিথিলা তার পাশে। মিথিলা বলে, শেষ হলো। বিশালদা একটু হাসে। কাহিনীর শেষে দেখা যায় মিথিলা আর আশ্রমে নেই। মহারানী তাকে রাজপ্রাসাদে নিয়ে এসেছেন।
এখন সে সেখানে থাকে, সুন্দর ঘর, ভালো খাবার, উষ্ণ বিছানা, একাকিত্ব আগের চেয়ে অনেক কম। প্রতিদিন ভোরে সে জানালার কাছে যায়, গলা তুলে বলে, শুভ সকাল। বিশালদা বহু দূরে, দানবলোকে। বিশালদা সেই কথা শুনতে পায়, কারণ তার কান এই পৃথিবীর প্রতিটা শব্দ শুনতে পারে। সে থামে, চোখ বন্ধ করে, তারপর মৃদু হাসে। বিশালদা এখন দানবলোকে একা নেই, সে এখন কাঁটা ফল ছাড়াও অনেক সবজির চাষ করে। তার ছোট্ট বাগান আছে। সকালে উঠে সে সেই বাগান দেখে, আর মিথিলার গলা শুনলে তার মনে হয় সব ঠিক আছে, সব সুন্দর। বন্ধুরা, এই ছিল আজকের গল্প, একটা ছোট্ট মেয়ে আর একটা বড় মনের দানবের বন্ধুত্বের গল্প। এই গল্প আমাদের বলে, ভয় দেখতে যেমন হোক না কেন, ভেতরে ভালোবাসা থাকলে সে আর ভয়ঙ্কর থাকে না। বিশালদা সারা জীবন একা ছিল, ভুল বোঝা হয়েছিল, ছোট করা হয়েছিল, কিন্তু একটা ছোট্ট মেয়ে তার মধ্যে যা দেখেছিল সেটা অন্য কেউ দেখেনি, এবং সেই দেখাটাই পৃথিবী বদলে দিয়েছিল। আপনাদের জীবনেও হয়তো কোনো বিশালদা আছে যাকে সবাই ভুল বোঝে। একটু কাছ থেকে দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন গ্রুপে, আর সিনেময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পে, সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।